আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই এবং সেই আলোচনার জন্য স্টুডিওতে 3 জন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে শুরুতে পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। ডাক্তার সাজিদুল হক রুবেল, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব শাহাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব শেখ ফজলুল করিম মারুফ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রাজনীতি নিয়ে আলোচনা করব এবং সেটি নিয়েই যেটি বলছিলাম, জনাব শেখ ফজলুল করিম মারুফ, একটু আপনার কাছেই শুরু করছি আলোচনায়। একজনের মন্তব্য ধরে সাবেক প্রতিমন্ত্রী ডক্টর রেদওয়ান আহমেদ একটি অনুষ্ঠানে বলেছেন, কুমিল্লার একটি অনুষ্ঠানে, ইতিমধ্যে কয়েকটি রাজনৈতিক দল জান্নাতের জন্য টিকিট বিক্রি শুরু করেছেন। বাড়ি বাড়ি গিয়ে তাদের দলের নারী পুরুষরা ভোট প্রার্থনা করছে এবং তাদেরকে ভোট দিলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যাবে। আপনারা কি এরকম কোনো আশ্বাস দেন নাকি জান্নাতের টিকিট পাওয়ার? এখানে প্রথমেই শুভেচ্ছা যমুনা টেলিভিশনকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। এটাকে দুইভাবে দেখা যায়। প্রথমত হলো দেয় কিনা, দিলে দোষ কিনা। আমরা রাজনীতি করি আমরা দুইটা অর্থে, দুইটা কারণে রাজনীতি করি, পরিষ্কার আমরা বারংবার বলি। একটা হলো আমার দুনিয়া একটা ভালো থাকা এবং আমার পরকালে ভালো থাকা, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হাসানা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কিন্তু সুনির্দিষ্ট রাজনীতিটা এটা হলো স্রেফ দুনিয়াবী বিষয়, দুনিয়াটা ভালো রাখার জন্য আমরা রাজনীতি করি। সেজন্য আমরা রাজনীতি করার জন্য জান্নাতে টিকিট দেই না। মানে ধরেন হাত পাখায় ভোট দিলে জান্নাতে চলে যাবে, এর কোনো কারণ নাই, এটা আমরা বলিও না। দ্বিতীয় কথা, যদি বলেও সমস্যা কি? বাংলাদেশের মানুষের হাজার বছর ধরে আনন্দ বেদনা, হাসি কান্না, উৎসব, মানুষের সিদ্ধান্ত সব কিছু যদি ধর্মকেন্দ্রিক হয়, তাহলে তার রাজনীতি করার মোটিভ সেটা যদি জান্নাত কেন্দ্রিক হয়, সমস্যা কি? এখন রাজনীতি করবে, তার মোটিভ কী হবে? চাঁদাবাজি করা, এলাকায় মাস্তানি করা, এলাকায় ক্ষমতাশালী হওয়া, সম্পদশালী হওয়া। তা যদি না হয়, তার রাজনীতি করার মোটিভ কী? আমি ভালো মানুষ হব, মানুষের উপকার করব, এটা আলটিমেট গোল তো জান্নাত, ফলে তো দোষ নেই। কিন্তু বিষয়টা এমনভাবে উপস্থাপন করা হয় যারা আমরা ধর্মকে বিক্রি করে, আসলে ধর্মকে বিক্রি করা না। যেহেতু বাংলাদেশের মানুষের ইতিহাস, ঐতিহ্য সব কিছুর সাথে ধর্ম খুব ওতপ্রোতভাবে জড়িত, ফলে আমরা চাই মানুষের রাজনীতি করার মোটিভটা এটাও যেন ধর্মকেন্দ্রিক হয়, পরার্থমূলক হয়, পরকাল কেন্দ্রিক হয়। তাহলে রাজনীতিতে হানাহানি, মারামারি, সন্ত্রাস, এমনকি স্বৈরশাসনও আস্তে আস্তে রোধ হবে। সেজন্য প্রথম কথা হলো বলে না, দ্বিতীয় বললেও আমি সব সমস্যা দেখি না। কিন্তু জান্নাতের টিকিট ছাড়াও এরকম কি বলে যে জান্নাতে আপনারা এই দলকে ভোট দিলে বা আমাদেরকে ভোট দিলে জান্নাতের পথ আপনাদের জন্য সুগম হবে? যেটি আপনিও কিছুটা ইঙ্গিত দিচ্ছিলেন মনে হচ্ছিল আপনার কথা। এখন এটা মানে আমাদের সব কিছুর সাথে যে ধর্ম সম্পৃক্ত। এখন আমাদের রাজনীতি একটা অনেক বড় বিষয়। আমার অনেক কিছু নিয়ন্ত্রণ করে রাজনীতি। আমি কিভাবে নিঃশ্বাস নিচ্ছি, আমার পানিতে কি পরিমাণ বিষাক্ত থাকছে কি থাকছে না, সব কিছু ধর্ম মানে রাজনীতি নিয়ন্ত্রণ করে। বিশেষ করে আধুনিক জাতিরাষ্ট্রে আমার প্রতিটা নিঃশ্বাস, আমার প্রতিটা চলন বলন সব কিছু রাষ্ট্র নিয়ন্ত্রণ করতেছে। তো সেইখানে আমি রাজনীতি করব, তার মোটিভ যদি, আমি কথা আগেও বলছি, যদি পরকাল হয় এবং পরকালীন লক্ষ্যকে সামনে রেখে আমি করি, তার দোষের কিছু হয় না। এখন রাজনীতির ক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট কিছু বয়ান আছে, বিবৃতি আছে। ইসলাম চায় এই জিনিস থাকতে হবে রাজনীতির ক্ষেত্রে। এখন আমরা বাংলাদেশে দেখছি যে ওই জিনিসগুলো রাজনীতিতে থাকছে না। ফলে একজন মুসলমান হিসাবে যেমন নামাজ পড়া ফরজ, তেমনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সুশাসন আনা, জবাবদিহিতা আনা, আদালত প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা, মানবাধিকার প্রতিষ্ঠা করা, এগুলো তো আমার দায়িত্ব। তো এগুলো করলে আপনি যদি কেউ মানবাধিকার খেলাফ করেন, জাহান্নামে যাবেন, এই কথা বলতেই পারি। আপনি যদি মানুষের ভালো কাজ করেন, মানবাধিকার রক্ষা করেন, আপনি জান্নাতে যাবেন, এটা বলতেই পারি। এটা বলার দোষের কিছু নাই। নামাজ পড়লে যেমন জান্নাতে যাবেন, নামাজ না পড়লে যেমন জাহান্নামে যাবেন, তেমনি মানবাধিকার, সুশাসন যদি রক্ষা না করেন, তাইলে আপনি জাহান্নামে যাবেন। আপনি যদি গুড গভর্নেন্স না আনেন, আপনার জন্য পরকালে জবাবদিহিতা আছে, হ্যাঁ। আর আপনি যদি সুশাসন প্রতিষ্ঠা করেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, তাহলে আপনার জান্নাত আছে। যে আমি আপনার কথার উত্তর বুঝতে পেরেছি। আমি আরেকটু ছোট করে আরেকটা বিষয় একটু জানতে চাই। ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার জন্য নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মোহাম্মদ রেজাউল করিম। যে নারীদের অগ্রণী ভূমিকা পালন করার কথা বলছেন, আপনারা ক্ষমতায় গেলে সেই নারীর অধিকার কি নিশ্চিত হবে? মানে নারীদের পড়তে, এখন নারীরা যেভাবে পড়াশোনা করতে পারছে, চাকরি করতে পারছে, আমরা আরেকজন নেতা আমাদের এই অনুষ্ঠানে এসে বলছেন যে আপনারা ক্ষমতায় যদি যান তাহলে শরিয়া আইন আপনারা বাস্তবায়ন করবেন। আফগানিস্তানেও শরিয়া আইন বাস্তবায়িত হয়েছে, কিন্তু সেখানে অনেক কিছু সীমিত করা হয়েছে না। এখানে একটা প্রথম প্রশ্ন হলো যে আফগানিস্তানের শরিয়া আইন, এটা শরিয়া আইনের মানদণ্ড না। ফলে বারবার ওই ধরনটা আনার আসলে কোনো যৌক্তিকতা নাই। শরিয়া আইনের মানদণ্ড খোলাফায়ে রাশেদা। আপনাদের মানদণ্ড কোনটা হবে? খোলাফায়ে রাশেদা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খেলাফত প্রতিষ্ঠা করছিলেন সেটাই আদর্শমান, সেখানে কি কি থাকবে আমরা সেখান থেকে যত কাছে যেতে পারি। এখন হলো নারীদের বর্তমান মানে বর্তমান দৃশ্যমান অবস্থা যদি আমরা বলি, হ্যাঁ। যেহেতু সেটি আসলে কোন বলি। রাষ্ট্রের সাথে মিলে, এরকম কোন না, বর্তমানে কোন রাষ্ট্রের সাথে মিলে না। আপনি বলছেন যে বর্তমান নারীদের যে অবস্থা, এখন প্রশ্ন আসবে বর্তমানে কি নারীদের অবস্থা ভালো আছে? নাই তো। এবং নারীদের অবস্থা ভালো কি খারাপ আমি মাপছি কি দিয়া? পশ্চিমকে দিয়া। অথচ পশ্চিমের সমাজ বাস্তবতা আর আমার সমাজ বাস্তবতা এক জিনিস। পৃথিবীতে বোধহয় একটা থিওরি ইউনিভার্সাল, সেটা হলো যে কোনো থিওরি ইউনিভার্সাল না, শুনছি না আমরা। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা ওরিয়েন্টালিস্ট চিন্তাভাবনা থেকে পশ্চিমের সব থিওরিকেই বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল আমরা ধরে নিই। ধরে বলতেছি কি, পশ্চিম যে অর্থে নারী স্বাধীনতাকে সংজ্ঞায়ন করে, পশ্চিম যে অর্থে নারীকে ক্ষমতায়ন সংজ্ঞায়ন করে, আমাকে সেই অর্থে নারীকে ক্ষমতায়িত করতে হবে। এটা তো পশ্চিমের দাসত্ব। আমরা তো পশ্চিম থেকে স্বাধীনতা অর্জন করছি অনেক নিপীড়নের পরে। এই চিন্তাগত স্বাধীনতা, জ্ঞানগত স্বাধীনতা অর্জন করতে পারছি না কেন? দেখেন, এটা শুধু ইসলামের প্রশ্ন না, পশ্চিমের যে বাস্তবতা, সমাজ বাস্তবতা, তার সাথে আমাদের সমাজ বাস্তবতার, এই প্রাচ্য সমাজ বাস্তবতার অনেক বেশি পার্থক্য আছে। আমাদের এখানে নারীকে আমরা মূল্যায়ন করি নারীর শুধু বস্তুগত উৎপাদন দিয়ে না, বরং নারীর সামগ্রিক যে বস্তুগত অবস্তুগত সামগ্রিক উৎপাদন দিয়ে। আমার পরিবারের উপর আমার মায়ের যে ক্ষমতা, সেখানে আমার মা কয় টাকা ইনকাম করে সেটা কোনো বিবেচ্য হয় না। ফলে পশ্চিম মানে নারীরা এখন ভালো আছে এটাই যেমন সত্য কথা না, এবং ভালো থাকবে কি না ইসলাম কায়েম হলে এটা এখনকার মাপকাঠিতে না, বরং এখানকার হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের মাপকাঠিতে ইনশাআল্লাহ নারীরা অনেক বেশি নিরাপদ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলেছিলেন যে বিশাল একটা এলাকা পার হয়ে যাবে, নারীকে কেউ বাধা দেবে না। মানে কি, নারী একটা অবাধ স্বাধীনতা ভোগ করবে সর্বক্ষেত্রে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ধরনের রাজনৈতিক প্রভাব প্রবর্তী ছিল এখনো থাকবে, সব ক্ষেত্রে নারী ভালো থাকবে। ডাক্তার সাজিদুল হক রুবেল, একটু আপনার কাছে জানতে চাই, বাংলাদেশ সিপিবির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক জনাব রহিন হোসেন প্রিন্স বলেছেন, দক্ষিণপন্থী শক্তির উত্থানের পাশাপাশি সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের উপর নতুন করে প্রভাব বিস্তার করতে চাইছে। এটা কি জামাত ইসলামী আন্দোলনের এই নতুন শক্তিকে মিন করছেন কিনা আপনারা? ধন্যবাদ। 24-এর গণঅভ্যুত্থান বাংলাদেশের মানুষকে নতুন করে আবার স্বপ্ন দেখাবার সুযোগ দিয়েছিল। মানুষ স্বপ্ন দেখা শুরু করেছিল আর কি। কালে কালে আজকে তো হচ্ছে অক্টোবরের 5 তারিখ, ঠিক আছে, আমরা প্রায় 14টি মাস অতিক্রান্ত করেছি। এই 14 মাস অতিক্রান্ত করবার পর আমরা আমাদের যে মাকসুদে মঞ্জিল, যে গণতান্ত্রিক বাংলাদেশ, যে গণতন্ত্রকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং যেটার জন্য দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তার একটা কালমিনেশন পয়েন্ট হিসাবে এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, সেই জায়গায় আমরা কতটা পথ পেরোতে পেরেছি এবং পথ কেন মানে আমরা পৌঁছতে পারছি না, দেরি হচ্ছে কেন, আমাদের কনফিউশনে আমরা আজকেও ভুগছি আর কি। আজকেও হচ্ছে ঐকমত্য কমিশনের মিটিংয়েও নানা মত আছে, আবার পজিটিভ আছে, আবার নানা মত আছে আর কি, কিন্তু আমরা এখন পর্যন্ত পৌঁছতে পারছি না। অথচ আমাদের প্রায় 1 বছর পর গণঅভ্যুত্থান ঘটে গিয়েছিল হচ্ছে আপনার নেপালে, এবং সেখানে তারা ইতিমধ্যে ঠিক করে ফেলেছে মার্চ মাসের তারা প্রথম সপ্তাহে 2026-এর মার্চ মাসের প্রথম সপ্তাহে নির্বাচন করবে। আমরা নির্বাচনের দিকে গেলাম হচ্ছে গিয়ে মানে আমাদের 1 বছর আগে তারা গণঅভ্যুত্থান করে আমাদের 1 মাস পরে তারা হচ্ছে নির্বাচন করতে যাচ্ছে। এই যে বিষয়গুলো এবং এই বিষয়গুলোর সাথে সাথে বাংলাদেশ রাষ্ট্রের যে মেরামতটা হওয়ার কথা ছিল, এখানে রাজনীতির সংস্কৃতির একটা পরিবর্তন আসার কথা ছিল। এটা আমরা বলা যায় অগাস্ট সেপ্টেম্বর থেকেই আমরা দেখেছি যে আমাদের পলিটিক্যাল কালচারের কোনো পরিবর্তন ঘটে নাই, বরঞ্চ দেখা গেছে যে তরুণ প্রজন্ম যারা আমাদের জাতীয় বীর ছিল, অনেক সময় তাদের অনেকগুলো আচরণের ব্যাপারে, অনেকগুলো ঘটনার ব্যাপারে, তাদের অনেক এপিএসের 100 কোটি টাকার মালিক বনে যাওয়ার ব্যাপারগুলো দেখার পর মনে হয়েছে যে আসলে আমরা নতুন বন্দোবস্তের কথা বলেছি, কিন্তু আমরা সেই পুরনো ধারা, পুরনো সংস্কৃতি, পুরনো প্রবৃত্তি সব কিছু নিয়েই আমরা আছি, আমরা বদল হচ্ছে না। বদল না হওয়ার কিছু তো কতগুলো অবস্টেকেল আছে। এই অবস্টেকেলের মধ্যে একটা অবস্টেকেল হচ্ছে, একটি ঘটনা ঘটছে বাংলাদেশে, সেটা হচ্ছে বাংলাদেশে দেখা যাচ্ছে যে আমেরিকান সাম্রাজ্যবাদ তার কতগুলো এজেন্ডা নিয়ে সে মারাত্মকভাবে অগ্রসর হয়ে গেছে, এবং সেই অগ্রসর এজেন্ডার মধ্যে বন্দর আছে করিডোর আছে, আরাকান নিয়ে অনেক ঘটনা বলি, আরও কিছু বিষয় আছে আমেরিকার সাথে সম্পাদিত গোপন চুক্তি। এই বিষয়গুলোকে নিয়ে তো হচ্ছে সাধারণত বাংলাদেশে বামপন্থীরাই আমেরিকান বিরোধী কথা বলেন আর কি।
এই বামপন্থীরাই কিন্তু এই সময়কালে একটি রাজনৈতিক শূন্যতার মধ্য দিয়ে মার্কিন বিরোধী কথাগুলো বলার মধ্য দিয়ে তো তারা সামনের দিকে অগ্রসর হয়ে যাওয়ার সম্ভাবনা প্রকটভাবেই আছে। সেই সময়কালে যদি হচ্ছে গিয়ে আমাদেরকে বিভক্ত করতে হয় বা আমাদের নানান ব্যাপার ঘটে, সেখান থেকে যে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি বামপন্থার বিপরীতে যদি এটাকে পেট্রোনাইজ করে আমেরিকা, তাহলে আমেরিকার জন্য সোনায় সোহাগা হয়। এবং এটা নতুন কোনো বিষয় না। আমরা 2007 1/11 আগে শুনেছিলাম হ্যারি কে টমাস, মার্কিন রাষ্ট্রদূত, তার মুখে জামাত ইজ এ মডারেট মুসলিম পার্টি, যিনি -2 থিওরির কথা প্রথম বলেছিলেন। এবারও ভারতের একটি গণমাধ্যম এরকম বলেছিলেন -2 থিওরি, এবং জামাত ইজ এ মডারেট মুসলিম মডারেট পার্টি। এবং জামাতকেও দেখা যাচ্ছে তারা নিজেকে মডারেট প্রমাণ করার জন্য নানান বিষয় উপস্থাপন করছেন। তারা নিজেকে আজ বাদে কাল হয়তো মধ্যপন্থী বলতে পারেন, পরশুদিন হয়তো নিজেকে প্রগতিশীল বলেও দাবি করতে পারেন, বা বলতে পারেন আসলে আমি সত্যিকারের কমিউনিস্ট, ঠিক আছে, এরকম বলেও বসতে পারেন। তারা কোনো ঠিকানা নাই আর কি। কারণ যে কোনোভাবে হোক, ঠিক আছে, ইতিহাস তো আমরা দেখেছি, 47-এর দেখেছি, 47 আগে দেখেছি, তা পাকিস্তানের বিরোধিতা করেছে, আবার পাকিস্তানকে মাথায় তুলে নিয়েছে। আবার দেখেছি নারী নেতৃত্বকে তারা বিরোধিতা করেছে। পরে আবার দেখেছি ফাতেমা জিন্নার নির্বাচনে জামাত হচ্ছে গিয়ে তাকে সমর্থন দিয়েছে জামাত ইসলামী পাকিস্তান। পরবর্তীতে দেখেছি খালেদা জিয়ার নেতৃত্বে তারা রাজনীতি করেছেন। একসময় নারী নেতৃত্বকে তারা একভাবে ব্যাখ্যা করেন, আরেকভাবে আবার অন্য সময় অন্যভাবে ব্যাখ্যা দেন। নানান রকম মানে ব্যাপার আছে। যখন যেটা হচ্ছে খাপে খাপে মিলে যায়, তখন সেই ব্যাখ্যাটা সেভাবে তারা দাঁড় করান আর কি। এখনও তারা সেইভাবে করে জামাত ইসলাম সেই বিষয়টাকে দাঁড় করানোর চেষ্টা করবেন। এবং এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খুবই ভালো সম্পর্ক। আমরা দেখছি ইউরোপীয় ইউনিয়ন বলেন, স্পেন বলেন, সবাই হচ্ছে গিয়ে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করছে, সাক্ষাৎ করছে। কেন দেখা সাক্ষাৎ করছে? তারা তো রাষ্ট্রের দায়িত্ব পালন করছে না। তাদের সাথে কি আলোচনা হয়, কি বিষয় হয়, কি অ্যাসুরেন্স তারা চায় জামাতের কাছ থেকে? এই পশ্চিমা যে ওরিয়েন্টালিস্টরাই কিন্তু এখন ওদের বন্ধু বেশি, ঠিক আছে। সেই পাশ্চাত্যই আজকে তো দেখবেন যে সবচেয়ে বেশি খাতির হচ্ছে পাশ্চাত্যের সাথে হচ্ছে জামাত ইসলামের। কেন এই পাশ্চাত্যে হঠাৎ করে এই জান্নাতের টিকিট, এটি কি ধর্মকে ব্যবহার করা হয় রাজনীতি? আসলে এটা আমাদের দেশের অনেক নতুন ব্যাপার না। 70-এর নির্বাচনের সময় মুসলিম লীগের একটা বক্তব্য ছিল, যদি হারিকেন মার্কায় ভোট না যায় তাহলে আপনার বউ তালাক হয়ে যাবে। মুসলিম লীগে যদি ভোট না যায় তাহলে মুসলমানের বউ তালাক হয়ে যাবে, মানে আপনি মুসলমানই থাকবেন না যদি হারিকেন মার্কায় না থাকে। এটা মুসলিম লীগ 70 নির্বাচনের সময় বিষয়টি ব্যবহার করেছিল। এবং পরবর্তীকালেও আমরা দেখেছি নানাভাবে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে তারা নানানভাবে ধর্ম বিষয়টাকে নিয়ে বাঁধতে চায় মানুষকে। জামাত ইসলাম তো এই যে তত্ত্বটা বা যে এই জিনিসটা জামাত ইসলাম সম্পর্কে যে ব্লেমটা এসছে, ব্লেম না, এটা তাদের একটা ট্যাকটিসের জায়গা, কিন্তু এটা অনেক পুরনো ট্যাকটিস। 86 নির্বাচনেও তারা অংশগ্রহণ করেছিল সে সময় এই ট্যাকটিস দিয়ে। 91 নির্বাচনে এটা করেছে, 96 থেকে শুরু করে সব নির্বাচনেই কিন্তু তারা হচ্ছে এই ট্যাকটিসটা ব্যবহার করেন। এই ট্যাকটিসটা খুব বেশি ফলাফল দেয় না। বাংলাদেশের মানুষ হচ্ছে গিয়ে ধর্মভীরু মানুষ হতে পারে, ধর্মপ্রাণ মানুষ হতে পারে, ধর্মকে তারা ভালোবাসে, কিন্তু ধর্মকে ভালোবাসলেও বাংলাদেশের মানুষকে এত সস্তা ভাবার সুযোগ নেই এবং এইটা করে নাই। তবে এটা নিঃসন্দেহে আমরা নিঃসন্দেহে মনে করি যে জান্নাতের টিকিটের যে বিষয়টা রয়েছে, সেই জান্নাতের টিকিটের বিষয়টা হচ্ছে ধর্মকে ইউজ বা ধর্মকে অ্যাবিউজ করবার মতো একটি বিষয়, ঠিক আছে। এবং ধর্মপ্রাণ মানুষ নিশ্চয়ই হচ্ছে তাদের এই বিষয়টাকে ইতিবাচকভাবে দেখবে না বাংলাদেশের মানুষ। একটু জিতে চাই যেন শাহাদাত হোসেন সেলিম, আপনার কাছে জানতে চাই একজনের মন্তব্য ধরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, পিয়ার সহ কিছু অযৌক্তিক দাবিতে নির্বাচন বানচালের হুমকি দিয়ে একটি ধর্ম ব্যবসায়ী দল বিভ্রান্তি ছড়াচ্ছে। ধর্মকে ব্যবসা হিসাবে ব্যবহার করা হচ্ছে বলে তিনি মূলত জামাতকে ইঙ্গিত করেছেন। তবে আমরা দেখছি জামাতের সাথে এখন ইসলামী আন্দোলন সহ আরও কয়েকজন জোট করেছে। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে ধর্মকে ব্যবসা কি আসলে করছে দলগুলো বলে আপনি মনে করেন? না, ধর্মকে তো অনেকেই ব্যবসা হিসেবেও মানে নিচ্ছে বা তাদের আপনার জীবিকার আপনার তাগিদ হিসেবেও নিচ্ছে। জামাত ইসলামের অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, ইসলামী ব্যাংক আছে, ইবনে সিনা আছে, এই ধরনের প্রচুর তাদের আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। তারপর ধরেন আপনাদের ওয়াজ নসিহতের তো সময় শীতকালে এসে গেছে। তারপরে ধরেন ইসলামী আন্দোলন এমন কোনো হুজুর নাই যিনি আপনার বিনা পয়সায় গিয়ে সেখানে ওয়াজ করেন। ওনাদেরকে আপনার গাড়ি হেলিকপ্টারে নিতে হয়, তারপরে অ্যাডভান্স করতে হয় এবং ভালো ভালো মানে খাবার দাবার দিতে হয়, তখন তারা ধর্মীয় কথাবার্তা বলে। এটা তো আছেই, সেটা মানে ধর্ম ব্যবসা যদি বলি বা আপনার ধর্মকে আপনার ব্যবহার করা বলি, সেটাই হয়। আর ধর্মকে ইদানিং
আমরা মুসলমান হিসাবে বা ওটা মুসলিম প্রধান দেশ হিসাবে আমরা আমাদের ধর্মীয় অনুভূতি নিয়ে আমরা আমাদের ইমান আকিদা নিয়ে আমরা আমাদের মানে চলতে চাই, কিন্তু সেখানে আপনার ধর্মকে এখন একেবারে মানে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে এবং ইসলামকে ধর্মকে একদম রাজনীতির হাতিয়ার তৈরি করা হয়েছে। এখন ধরেন একটা অংশ বলছে যে যদি আপনার অমুক প্রতীকে ভোট দেওয়া না হয় তাহলে সে জাহান্নামে যাবে, বেহেশতে যাবে না। তো ধরেন ওই প্রতীকে তো আমাদের নবী রসুলরা ভোট দেন নাই, আপনার আমাদের খলিফারা ভোট দেন নাই, তাবেইনরা ভোট দেন নাই, পীর আউলিয়া ভোট দেন নাই, সুফি সাধকরা ভোট দেন নাই, অসংখ্য মানুষ ভোট দেন নাই। তারপরে ধরেন চরমনায় পীর ছাড়াও আরও বাংলাদেশের বহু পীর আছে, ওইসব পীরেরাও ধরেন না ওইসব পাখায় হাত পাখায় অথবা আপনার দাড়িপাল্লায় ভোট দেন নাই। তো তারা সবাই যদি গণহারে দোযোগে যায় তাহলে তো একটা বিরাট সমস্যা আর কি। আর ওনারা একাই শুধু বেহেশতের টিকিট বিক্রি করবেন এবং এটা বাস্তব, এবং ওনারা সেইভাবেই কথা বলছেন, আপনার সেইভাবেই কিন্তু প্রচারণাটা চালাচ্ছেন, মসজিদ কেন্দ্রিক প্রচারণাটা চালাচ্ছেন। আপনার প্রায় মসজিদের মধ্যে তারা আপনার তাদের নিজস্ব লোকদেরকে ইমাম হিসাবে নিয়োগ দিতে পেরেছেন, তারা সেখানে ধর্মের কথাটা বলছেন। তারপরে প্রত্যেকটা নামাজে জানা যায় সেটা মুসলমান আপনার মহিলা হোক আর পুরুষ হোক, এবং সেখানে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক হোক, সেখানে গিয়ে তারা বক্তব্য রাখবেন এবং সেখানে তারা আপনার ওই জান্নাতের কথাই বলবেন, জান্নাতের টিকিটের কথা বলবেন। এটা ইদানিং আমরা খুব বেশি করে দেখতেছি। তারপরে ধরেন আপনার ওনার নারী স্বাধীনতা বিশ্বাস করেন। কয়েকদিন আগে রাত 8টা বাজে আমার একটা টক শো, এবং আমার সাথে সহ আলোচক হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন বড় নেতা, উনি 7টায় ফোন করে জিজ্ঞাসা করলেন আপনার প্রযোজককে যে আপনাদের উপস্থাপককে মহিলা না পুরুষ। যখন বললো যে আমাদের উপস্থাপক তো মহিলা, তখন বললো যে আমি তো আপনার এই টক শোতে আসবো না 1 ঘন্টা আগে। তখন প্রডিউসারের তো মাথায় হাতে, এবং 1 ঘন্টার মধ্যে বিকল্প আপনার টক শো ব্যক্তিত্বকে এনে সেখানে বিয়ে করতে হয়েছে আর কি। ওনারা বলেন যে আপনার যারা আপনার যেসব পুরুষদের স্ত্রীরা মানে হাট বাজারে যায় তাদের নির্ঘাত মানে জাহান্নাম অনিবার্য। তাহলে নারীদের স্বাধীনতা ওনারা কতটা বিশ্বাস করেন এগুলো আমাদের জানা হয়ে গেছে এবং আমরা জানি। এখন হয়তো কিছু ভাওতাবাজি দিয়ে কিছু কথাবার্তা বলতে পারে। আপনার ধরেন কিছুদিন আগেও ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতে ইসলামের ইমান আকিদা এবং একেবারেই মুখোমুখি ছিল, একেবারে একে অপরকে কাফের বলতেন বা ইয়ে করতেন। এটা তো অহরহ ঘটতেছে এখানে। তারপরও সেখানে তারা ধর্মটাকে টেনে নিয়ে আসতেছেন। এখন একটা অনুকূল পরিবেশে, ধরেন একটা অনুকূল পরিবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিলেন দীর্ঘদিন যাবৎ, আওয়ামী লীগের সাথে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ঈশ্বরাচারের পতন না হলে এই নির্বাচনটাকে মেনে নিয়ে ওনারা নাকে তেল দিয়ে ঘুমাতেন, কিছুই করতেন না। আন্দোলন এখানে বিএনপি এবং আপনার বিএনপির সহযোগী দলগুলোই কিন্তু আপনার এই আন্দোলন জারি রেখেছেন। কখনো নির্বাচন বর্জন করেছেন, কখনো দিনের ভোট রাতে হয়েছে, কখনো নির্বাচন প্রতিহত করেছেন, এই সংগ্রামের মধ্যে ছিল আর কি। কিন্তু এখন ধরেন একটা নতুন পদ্ধতি যেটা পিআর পদ্ধতি, এটা উপমহাদেশের মধ্যে আপনার কিছুদিন আগে মাত্র নেপালে এটা ইয়ে হয়েছে, এবং নেপালে আমরা দেখছি যে আপনার 5 বছরের মধ্যে প্রায় 8 বার 9 বারের মতো সরকার পরিবর্তন হয়েছে। আমরা এই পিআর পদ্ধতির ব্যাপারে আমরা অবহিতই নই, আমরা জানিও না। এবং পিআর পদ্ধতি বিভিন্ন দেশে বিভিন্ন রকমের পিআর পদ্ধতি আছে। কোথাও সংখ্যাগরিষ্ঠ 50% ভোট পেতে হবে, কোথাও কত পার্সেন্ট ভোট না পেলে ওই দলের মানে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। এবং যেসব জায়গায় পিআরের কথা ওনারা বলতেছেন, ওনারা সুইডেন, ডেনমার্ক, নরওয়ে সহ উন্নত বিশ্বের কথা বলতেছেন, যেখানে শতভাগ শিক্ষিত এবং 100 বছরের গণতন্ত্রের ইতিহাস আছে, সেখানে দলের সংখ্যা কম। আমাদের দেশে ইতিমধ্যে 60টি রাজনৈতিক দল হয়ে গেছে। তাহলে সেখানে পিআরের কথা বলাটা একদিকে দ্বিচারিতাটা দেখেন, মানে ইসলামিক দলগুলো দ্বিচারিতা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতে ইসলাম উভয়ই কিন্তু 300 আসনে প্রার্থী ঘোষণা করেছেন। প্রার্থীদের এমন কোনো ব্যানার ফেস্টুন নেই, লক্ষ লক্ষ ব্যানার ফেস্টুন এবং শত শত তরুণ। ওনারা প্রার্থীদের ছবি সহ সম্মিলিত অবস্থায় ওনারা প্রচারণা চালাচ্ছেন নিজেরা, কিন্তু এদিকে আবার পিআরের কথা বলে কিন্তু একটা রাজনৈতিক ময়দানে একটা উত্তপ্ত সৃষ্টি করতেছেন। তাইলে আপনারা বুঝতে পারতেছেন যে ধর্মটাকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা এবং পিআরকেও আপনার ধর্মের হিসাবটা ইয়ে করা, এটা তো অবশ্যই। এবং আপনারা ধরেন পীর সাহেবরা যে যেভাবে গণহারে চাঁদা নেয় এবং গণহারে টাকা নেয়, সেটাও একদম ওপেন সিক্রেট। আমরা দেখি আমাদের এখন ইউটিউবে আমরা দেখি সেটা তো অনুদান, এটা অনুদান অথবা এটা হাদিয়া, এটা হাদিয়া। আপনার কাছে আবার আলোচনা আসছে, তবে তার আগে একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটু বিরতির পর আবারও ফিরছি সঙ্গে। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। জনাব শেখ ফজলুল করিম মারুফ, একটু আপনার কাছে জানতে চাই,
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মোহাম্মদ রেজাউল করিম তিনি একটি মন্তব্য করেছেন, জাতীয় নির্বাচন নিয়ে যারা তাড়াহুড়া করছে তাদের স্লোগানে ভারতের সুর রয়েছে, এরকমের একটি অভিযোগ করেছেন। এর মানে কি এমন যে আসলে নির্বাচন নিয়ে তাড়াহুড়া করা মানে ভারতের আর দেরিতে করলে তিনি বাংলাদেশপন্থী, এরকম মানে এক ধরনের কি ইঙ্গিত দিচ্ছেন যে আপনারা নির্বাচন আরো দেরিতে হোক সেটি আপনারা চাইছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, অতীতের কয়েকটা কথার সূত্র ধরে আসি। প্রথমত হলো আমাদের এখানে যখন পিএর নিয়ে আলোচনা আসে বারংবার নেপাল উদাহরণটা আসে। আমি এটা আসলে কারণ বুঝি না, কারণ নেপালের ইতিহাস আর আমাদের ইতিহাসের মধ্যে অনেক পার্থক্য। আমরা 1905 থেকে প্রায় 120 বছর ধরে আমরা রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে গড়ে ওঠা একটা জাতি, যারা দুইবার ভিন্ন ভিন্ন তত্ত্বে আমরা দেশকে স্বাধীন করেছি। আর সেখানে নেপাল সেদিনকার দেশ। ফলে নেপালের উদাহরণ দিয়ে বারংবার আমাদের দেশের পিআরকে খারিজ করা বা আমাদের জুলাই বিপ্লবকে পরিমাপ করা, এটা আমার মনে হয় একটা ভুল ধারণা। দ্বিতীয়ত হলো ধর্ম ব্যবসায়ী তো বললেন, আমি এটা নিয়ে কথাই বলতে চাই না, কারণ এটা একটা আওয়ামী ফ্যাসিবাদী পরিভাষা, বারংবার ব্যবহৃত পরিভাষা। এটা নিয়ে আমরা এতবার বলছি যেটা নিয়ে আর বলতে চাই না, বরং এটা শুনলেই আমার চোখে একটা হাসিনা, একটা হাসান মাহমুদ, একটা অমুক তমুক ভেসে আসে, সরি টু সে। ফলে ওইটা আমি উত্তরই দিতে চাই না। দ্বিতীয়ত বিষয় যেটা, যে প্রতীকে বলছেন যে প্রতীকে ভোট দিলে, উদাহরণ দিলেন, আসলে প্রতীকে তো না, আদর্শে ভোট দিলে। কিন্তু যদি ইন্টারাপ্ট করি, যেই হাসান মাহমুদকে দেখলে আপনার এই ধরনের অন্য ধরনের দৃষ্টি আসে বা তাদেরকে দৃশ্য ভাসে, তাদেরকেও তো আপনারা এটা আপনিও জানেন আমিও জানি যে কোন দুঃখে হাসান মাহমুদকে এবার রাখতে হয়। হ্যাঁ, সেই মিটিংয়ে কিন্তু বুলু সাহেব ছিলেন। হ্যাঁ, তো হাসান মাহমুদ সাহেবকে রাখতে হয় কোন দুঃখে, এটা যদি না বোঝেন বা কেউ যদি না বুঝতে চায় আর নতুন করে বুঝাইতে চাই কোন দুঃখে হাসান মাহমুদকে রাখতে হয়। এখন যেটা বলা যে আসলে আদর্শকে ভোট দেওয়া, তো নবী রাসূল সবাই আমরা একই আদর্শে ছিলাম, ইসলাম, আল্লাহ সার্বভৌমত্ব, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা, সাম্য, মানবিক সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আদালত ইনসাফ প্রতিষ্ঠা করা। এটার বিপক্ষে গেলেই আমরা তাকে বলি যে তার পরকালটা ক্ষতিগ্রস্ত হবে, জান্নাত জাহান্নাম, তার পরকাল ক্ষতিগ্রস্ত হবে, সেটা বলি। আর নারী স্বাধীনতা বললেন যে আমাদের টক শোতে মহিলা ছিল না, এটা না, হয়তো বললাম না পশ্চিমা সব মাপকাঠি, পশ্চিমা ইন্ডিকেটর, যে নারীকে টক শোতে আনলে নারীর স্বাধীনতা নিশ্চিত হবে। আগে এটাকে তো প্রশ্ন করতে হবে, এটাকে সাব্যস্ত হতে হবে। আমি পশ্চিমের কোনো কিছুকেই বিনা প্রশ্নে আমি মেনে নিতে পারি না, কারণ পশ্চিমের সাথে আমাদের ইতিহাস নিপীড়নের ইতিহাস, আমাদেরকে নির্যাতনের ইতিহাস। এখন আপনি যেটা আরেকটা কথা বলে আসি, যে আমরা প্রার্থী দিছি 300 আসনে, আমরা প্ল্যান বি, এটা আমরা শেষ পর্যন্ত পিআর নিয়ে যাব, কিন্তু যদি পিআর না দেয় আমরা কি মাঠে মারা যাব না, সে প্ল্যান বি হিসেবে আমরা নির্বাচনে থাকব, কারণ মুমিন তার সব ধরনের প্রস্তুতি রাখে, আমরা সে প্রস্তুতি রাখছি। দ্বিতীয়ত বিষয় যেটা আপনি এখন প্রশ্ন করলেন, আমাদের মোহতারাম আমির যেটা বলেছেন যে নির্বাচন নিয়ে, আমি একটা কথা বলি, দেখেন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, আমি আরেকটু আপনার জায়গায়, আমি এটির উত্তরের জন্য সময় পাবেন। আপনি বলছিলেন যে টক শোতে নারী থাকাটা এক ধরনের পশ্চিমা মানদণ্ড, না, মানে এই ধরনের কিছু বিষয় নিয়ে আসতে পারেন, তখন কি টেলিভিশনগুলোতে কোনো নারী প্রেজেন্টার রাখতে? আমি এরকম ছোট ছোট বিষয় উদাহরণ না দিই, আমি বলি কি, মানে পশ্চিমা মাপকাঠিগুলোকে আমরা ইউজ না করি, মানে সব ক্ষেত্রে। ধরেন এটি তো পশ্চিমা দৃষ্টি, আপনি আপনার কথাতে বোঝা গেল। তো আপনারা আসলে কি আপনারা এই দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে নারী প্রেজেন্টার যখন ক্ষমতা আসবে তখন দেখবেন। আচ্ছা, মানে একটু আপাতত গোপন রাখবেন, ভোট দেওয়ার পরে ক্ষমতা গেলে গোপন না। আমরা যদি আমরা কোনো কিছু গোপন রাখি না, আমরা যদি সে বলার থাকতো সাহস করে বলে ফেলতাম, তাহলে ভোট পাই আর না পাই বলে ফেলতাম। কিন্তু সেটা যেটা তখনকার বিষয় আমরা সেটা তখনই রেখে দিই, কিন্তু মূল কথাটা ভাই রাখেন যে কোনো কিছুই পশ্চিমকে হুবহু মাপকাঠি হিসেবে আইনেন না। দ্বিতীয়তে যে প্রশ্নটা এখন আসছে যে নির্বাচন নিয়ে, আমি তো বারবার বলি ফেব্রুয়ারিতে নির্বাচন না হইলে যে বিপদ হবে, ফেব্রুয়ারিতে জ্যান্তা নির্বাচন হইলে তার চেয়ে বড় বিপদ হইতে পারে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হইলে যে বিপদ, ফেব্রুয়ারিতে জ্যান্তা নির্বাচন হইলে তার চেয়ে বড় বিপদ হইতে পারে। কারণ কি, জুলাইয়ের অভ্যুত্থানের প্রধান লক্ষ্য কি ছিল? হাসিনা উৎখাত করা 1 নাম্বার, 2 নাম্বার ছিল দেশ থেকে চিরতরে স্বৈরতন্ত্রকে বিলোপ করা। এখন বাংলাদেশের সংস্কারের যে অবস্থা তাতে, এবং বর্তমানে যে নির্বাচন যে কাঠামো যাচ্ছে তাতে স্বৈরতন্ত্র বিলোপ হচ্ছে না, তাহলে আমরা কি আবারও একটা স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠা করব? দ্বিতীয়ত বিষয় হলো, জাতীয় পার্টিকে এখনো নিষিদ্ধ করা যায় নাই, আওয়ামী লীগের বিচার এখনো নিশ্চিত করা যায় নাই। এমন বাস্তবতা যদি নির্বাচন হয়, সেখানে যদি ছলে বলে কৌশলে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী ফ্যাসিজম জামা ফেরত আসে, অথবা অন্য কেউ সুপ্ত ফ্যাসিবাদ যদি নতুন করে প্রতিষ্ঠিত হয়, তার বাংলাদেশের অবস্থা কোথায় যাবে? আমরা কি 24 রক্তে আবার রক্ত দিব? সেজন্য আমরা ওই কথাটা আমির বারবার বলেন যে আগে সংস্কার হোক, বিচার হোক, নির্বাচন হবে। সংস্কার বিচার না করে নির্বাচন নিয়ে তাড়াহুড়া রাখি, আমরা সন্দেহ চোখে দেখছি। একটু রুবেলের কাছ থেকে জানতে চাই যে বামপন্থী দলগুলো এক ধরনের জোট করছে, আমরা এরকমের একটি খবর গণমাধ্যমে পাচ্ছিলাম, সেই জোটের কি অবস্থা? কারণ আজকে যে ঐকমত্যের আলাপ হয়েছে, এক ধরনের গণভোটের পক্ষেও আবার মত পাওয়া গেছে। তার মানে ভোটের আসলে বিএনপি অনেকটা সুর নরম করেছে বোঝা যাচ্ছে, বা মনে হচ্ছে এক ধরনের ঐকমত্যে পৌঁছা যাবে।
আপনাদের জোট কি বিএনপি, তার মানে কি আলাদা বিএনপির বাইরে একটু জোট করতে চাইছেন আপনারা, যদি একটু বলতেন। আমরা তো কখনো বলিনি যে আমরা বিএনপির সাথে জোট করব। আমাদের এটা অনেক কাল আগের সিদ্ধান্ত, আজকের সিদ্ধান্ত না, আমাদের কয়েক দশকের সিদ্ধান্ত। আমরা বাংলাদেশের এই যে শাসক শ্রেণীর দুইটা রাজনৈতিক বলয় আছে, একটা বলয় আওয়ামী লীগকে কেন্দ্র করে ছিল, একটা বলয় আছে বিএনপিকে কেন্দ্র করে। এই দুই বলয়ে দিয়ে 54 বছর বাংলাদেশের মানুষ খেলা দেখে ফেলেছে, ঠিক আছে। আজকে জামাতে ইসলামও বলতে চায় সে আলাদা কিছু, কিন্তু সেও এই বলয়েরই লোক। আমার তো জামাত বিএনপি জামাতে ইসলামের শাসনকাল তো আমরা দেখেছি 2001 থেকে শুরু করে সে 2006, তারপরেই তো 111 আসলো, তারপরে আস্তে আস্তে এই স্বৈরতন্ত্র এইভাবে করে বিকশিত হইল। ফলে এই দুই বলয়ের বাইরে আমরা বাম গণতান্ত্রিক শক্তির একটি বলয় তৈরি করতে চাই, একটি জোট তৈরি করতে চাই। এটা শুধু নির্বাচন না, এটা আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, অভ্যুত্থান বলেন, সর্বত্র ক্ষেত্রে আমরা বলতে চাই। এবং আমাদের এই দীর্ঘদিনের বলা যে 90 দশক থেকে শুরু করে যে আমাদের আলাদা তৃতীয় বাম বিকল্প শক্তির যে আমাদের লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে কিন্তু এখন নতুন প্রজন্মের মাধ্যমে একটা বিষয় দাঁড়িয়েছে যে আমরা আর পুরাতন এই রাজনৈতিক বন্দোবস্তকে আর দেখতে চাই না। তবে এই পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত বা এই কায়েমি স্বার্থের রাজনৈতিক বন্দোবস্তকে বাংলাদেশের মাটিতে প্রথম চ্যালেঞ্জ করেছে বামপন্থীরা। কিন্তু বামপন্থীরা সেই জায়গায় কখনোই চ্যালেঞ্জটা করতে পেরেছি আমরা, কিন্তু দায়িত্ব, দেশের মানুষের দায়িত্ব অর্থাৎ ক্ষমতা, আমরা সেটা গ্রহণ করতে পারি নাই। আমাদের এখন সুস্পষ্টভাবে আমাদের প্রয়াস, আমরা যত কম ভোট পাই বা বেশি ভোট পাই, আমরা হচ্ছে গিয়ে বামপন্থীদের একটা বৃহত্তর বলয় নেই নির্বাচনটা, আমরা নির্বাচনী লড়াইটায় আমরা নামতে চাই। এবং যেভাবে করে আমরা অতীতে আওয়ামী লীগের সাথে জোটে যাইনি, ঠিক একইভাবে আমরা কিন্তু বিএনপির সাথে সমান্তরালভাবেই অগ্রসর হব। কখনো এই দুই লাইন এক জায়গায় আসবে না, এটা খুব স্পষ্টভাবে বলতে চাই। আরেকটি বিষয় হচ্ছে গণভোটের যে বিষয়টা বললেন, সেটি হচ্ছে আমি অভিনব বলবো না, তবে আমাদের যে বিষয়ের জায়গাটা হচ্ছে যে আমরা কোথায় আটকে গেলাম এই ঐকমত্য কমিশনের এই জায়গায় এসে। অর্থাৎ একটা সংস্কারের প্রশ্নে আমরা ঐকমত্যর জায়গাটা পৌঁছতে পারছি না, কিন্তু কোন জায়গায় আটকে গেলাম? আমরা অনেক জায়গায় আসলে আটকেছি, আবার অনেক জায়গায় আসলে আমরা পার করে এসেছি। অনেকগুলো বিষয় আমাদের ঐকমত্য হয়েছে ইতিমধ্যে, যে বিষয় সকল দলের ঐকমত্য হয়েছে সেটা নিয়েই তো অগ্রসর হওয়া যেত, অগ্রসর হওয়া যায়। আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে এই বছরের ফেব্রুয়ারি 15 তারিখে তিনি বলেছিলেন যে একটা সংস্কারের প্রস্তাবনা আসবে, সেটার ব্যাপারে সবাই মিলে যতটুকু ঐক্যমত থাকবো সেটুকু নিয়ে এগিয়ে যাব। যেটা নিয়ে ঐক্যমত হতে পারলাম না, 19-20 আছে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। তারপর যেগুলো পারবো না সেগুলো ভবিষ্যতের জন্য রেখে দিব। এইটাতে তার একটা চমৎকার বক্তব্য ছিল। সে বক্তব্য দেশের মানুষ বা আমি বিশ্বাস করার চেষ্টা বিশ্বাস করেছি, কিন্তু এখন দেখছি সেটা হচ্ছে না। এখন হচ্ছে ঐক্যমত মানে জোর করে আপনি ঐক্যমত করার যদি চেষ্টা করেন তাহলে কখনো হবে না। যত কিছুই বলেন হচ্ছে আপনার হলো মারুফ ভাইয়ের রাজনৈতিক চিন্তার সাথে আমার রাজনৈতিক দর্শনের মিল খাবে না, মিলানো সম্ভব না। তাহলে তো মারুফ ভাই এসে কমিউনিস্ট পার্টি করতো বা আমি এসে তার দল করতাম, তা তো করবো না। আমরা তো যার যার একটা মতাদর্শিক জায়গা নিয়ে অবস্থান করছি। ফলে এই জায়গায় 4 মূলনীতি প্রশ্নে বাংলাদেশের বামপন্থীদের কোনো দিন আপনি হচ্ছে গিয়ে এই 4 মূলনীতি পরিবর্তনের এই জায়গায় রেখে সমাজতন্ত্রকে ছুঁড়ে ফেলে দিয়ে আপনি বামপন্থীদের স্বাক্ষর কোনো জাতীয় সনদে পাবেন না, বা কমিউনিস্ট পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি স্বাক্ষর করবে না। সেটা নিয়ে জানতে আপনি গণভোট বলেন আর যেই ভোটই বলেন। জি, একটু সেলিম ভাইয়ের কাছে জানতে চাই গণভোট নিয়ে আপনাদের অবস্থান কি, এবং পাশাপাশি আরও একটু জানতে চাই যে গণমাধ্যমের খবর যে মিত্ররা বিএনপির কাছে 100-র বেশি আসন চাইছে, সেটি কি মানদণ্ড কিনা, বা সে কারণে বিএনপির সাথে অনেক সুর আপনাদের মিলে যাচ্ছে? না, এখানে দেখুন ব্যাপারটা এখন রাজনীতির কিছু বিষয় নিয়ে ফয়সলা আমরাও করতে চাই আর কি। ধরেন কারা কি কারণে কোন দুঃখে হাসান মাহমুদের পদলেহন করেছে, আর আমরা কোন দুঃখে পড়ে ব্যবসা বাণিজ্য সব কিছু হারিয়ে হামলা মামলা জেল জুলুম সহ্য করে সরকারের সাথে 1 সেকেন্ডের জন্য আপোষ করি নেই, তাইলে ওই আপোষকামীদের সাথে তো আমাদের মানে ব্যাপারটা হবে না। মানে আমরা যখন মানে চরম লড়াই লিপ্ত, তখন আপনার শেখ মুজিবের পরিবার বাগদাদ থেকে ইসলাম প্রচারের জন্য আসছে, তাদের পুরো বংশ তালিকা একের পর এক বলে শেখ হাসিনাকে একেবারে আউলিয়া পর্যায়ে বিবি খাদিজা বা আয়েশার সাথে তুলনা করে তাদের পদলেহনকারীদের সাথে তো আমাদের বিভিন্ন হবে না। আর রাজনৈতিক দ্বিচারিতার ব্যাপারটা দেখেন, দ্বিচারিতার ব্যাপার হলো প্ল্যান এ হলো যে আপনার পিয়ার, প্ল্যান বি হলো যে আমরা করবো না, তাহলে তো এটাই তো রাজনৈতিক সুবিধাবাদী। আবার আরেকটা কথা চিন্তা করতে, আমি আপনাকে বললাম যে নারী উপস্থাপক থাকলে ওনারা আসেন নাই,
এবং ওনারা ঝেড়ে কাটতেছেন না। ওনারা ক্ষমতায় গেলে কি নারী স্বাধীনতা কতটা বিশ্বাস করবেন, আমরা এখন থেকেই আমরা ওনাদের মুখ থেকে শুনতে পাচ্ছি, তো আমরা বিভিন্ন জায়গায় জানতে পাচ্ছি। আমরা এই জন্য আতঙ্কিত। আমরা মনে করি যে আসলে রাজনীতিটাকে, ধর্মটাকে রাজনীতি থেকে সম্পূর্ণ আলাদা করে দিতে হবে। আমাকে অবশ্য ভালো জায়গায় বসেছেন একজন বামপন্থী, একজন ডানপন্থী, তার মধ্যে আমি আমি মধ্যপন্থী আছি। এখন এখানে আপনার যেটা বলেছেন, জামাত ইসলামের একজন আলোচক বলেছেন যে নারীরা নাচতে পারবে, তবে শুধু নারীদের সামনে, এই কথাটা উনি বলেছেন। আবার কিন্তু আবার আপনারা জামাত ইসলামের আরেকজন কিন্তু বলেছেন যে পূজা এবং রোজা কিন্তু একই বৃত্তের দুটি ফুল। তার মানে ধর্মটাকে রাজনীতির জন্য কিভাবে ব্যবহার করছে, বা রাজনীতিটাকে সাথে ধর্মটাকে কিভাবে একদম গুলিয়ে ফেলেছে। তো সেইখান থেকে আসলে আমরা ভালো কিছু চাই আর কি। আমরা জাতীয়তাবাদী ইসলামী একটা রাজনৈতিক শক্তিকে নিয়ে এগিয়ে চেয়েছিলাম, কিন্তু ইসলামী অনেকগুলো দল যাদের মধ্যে ঈমান, আকীদা, বিশ্বাস এবং তরিকাগতভাবে চরম পার্থক্য থাকার পরেও তারা কিন্তু আপনারা এই মুহূর্তে মনে করছে যেহেতু একটা অনুকূল পরিবেশ দেখি আমরা একটা জোট টোট করে কিছু করতে পারি কিনা, বা আমরা একটা করতে পারি, একটা এই ধরনের একটা সমস্যার কারণেই আমরা এখন নির্বাচন বা এটা নিয়ে যেটা বলেছে যে পিআর টিআর নিয়ে আপনার নির্বাচনকে প্রলম্বিত করার একটা চেষ্টা, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর আপনি যেটা বলেছেন যে আপনার এই যে আমরা ঐক্যমত্য কমিশনে আমরা আপনার সত্যিকার অর্থে একটা এই অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, এর পরপরই কিন্তু আমরা চেয়েছিলাম যে অতি দ্রুত একটা অতি দ্রুত নির্বাচন হলে দেশের অসংখ্য সংকটের সমাধান হয়ে যেত। আজকে নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য আজকে আমরা শিউরে ওঠার মতো খবর পাচ্ছি কি আপনার সচিবের পদ বেচা কিনা হচ্ছে, নিলামে উঠছে সচিবের পদ, কর্পোরেশনের পদগুলো নিলামে উঠছে, 100 কোটি, 150 কোটি, 200 কোটি, সচিব পদ 30 কোটি, 35 কোটি, তারপরে আপনার একজন উপদেষ্টার এপিএস বা আপনার নাহিদ ইসলাম আজকে বলতে বাধ্য হচ্ছে যে উপদেষ্টারা দুর্নীতির সাথে জড়িয়ে গেছে এবং তারা সবাই সেভ এক্সিটের জন্য তারা চিন্তা করছে। এর পরিস্থিতিতে কত ভয়াবহ নির্বাচনটা যথাসময় না হওয়ার জন্য, এবং আমরা ওই জন্য নির্বাচনটা চাই। এবং নির্বাচন চাওয়ার প্রেক্ষিতে আমরা গতানুগতিক নির্বাচনের বাইরে আমরা রাষ্ট্রের কিছু সংস্কার চেয়েছি, এটা সারা জাতি চেয়েছে, এবং একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। সংস্কার কমিশনগুলো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদা বক্তব্য নিয়ে তারা কিন্তু একটা এজেন্ডা তৈরি করেছে। এই এজেন্ডার মধ্যে দিয়ে ধরেন আমরা যখন আলাদা আলোচনা করেছি তখন আমাদেরকে সামনে প্রস্তাব এসেছে যে 17 বছরের জন্য আপনার ভোটারদেরকে 17 বছরের বয়স করা, আমরা সেটা প্রত্যাখ্যান করেছি। 23 বছরের প্রার্থী হওয়া, সেটাকে প্রত্যাখ্যান করেছি। বাংলাদেশটাকে 8টি প্রদেশে বিভক্ত করা, সেটা আমরা প্রত্যাখ্যান করেছি। সেখান থেকে প্রত্যাখ্যান করে কিছুটা ওনারা গ্রহণ করে, কিছুটা বর্জন করে 20টা ইস্যু নিয়ে আমাদের সামনে ওনারা এসেছেন। আমরা এই 20টা ইস্যুতে আমরা কিন্তু অগাস্টের 31 তারিখের মধ্যে কিন্তু আমরা এটাতে আপনার জুলাইয়ের 31 তারিখের মধ্যে কিন্তু আমরা রাত 10টার মধ্যে কিন্তু ওটাকে আমরা সমাপ্ত করতে পেরেছি। আমরা 20টা বিষয় নিয়ে আমরা একমত হয়েছি। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় দ্বিমত আছে। তো এখন এখানে এটার আইনি ভিত্তি কি দেওয়া যাবে? কেউ বলেছেন যে এটা সুপ্রিম কোর্টের 106 ধারায় আমরা সুপ্রিম কোর্টের কাছে এটা আগামী একটা আপনার কাছে আবারও ফিরছি, তবে তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। যেটা আমরা সমাপ্ত করতে দিন তাইলে জি, আমি কিভাবে আইনি প্রক্রিয়ায় দেওয়া যেতে পারে বা আইনি ভিত্তি কি হতে পারে সেদিন আলোচনায় ফিরবো, তবে তার আগে একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট একটু বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। শেখ ফজলুল করিম মারুফ, একটু আপনার কাছে জানতে চাই, 72-এর সংবিধান টিকিয়ে রাখার জন্য ভারতের ইশারায় বিএনপি মরিয়া হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। 72 সংবিধান নিয়ে কি আপনারা এখনো আসলে সেই অবস্থানে আছেন কিনা, এবং গণভোটের প্রসঙ্গ যেটি বলছিলাম সেটি ভোটের দিনের করার পক্ষে আজকে অনেকে মত দিয়েছেন, সেটি নিয়ে একটু ছোট করে জানতে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের ব্যাপারে যখন আলোচনা আসে তখন বারংবার আসে আমরা বিগত নির্বাচনে ছিলাম, এটা সম্পূর্ণ ভুল কথা। বারংবার আমরা পরিষ্কার করেছি, আজকে আবার করি যে 14, 24 সবাই বয়কট করছে, আমরা বয়কট করছি। 18তেও সবাই করেছে, আমরাও করেছি, কিন্তু আমরা বয়কট করেছিলাম, আমরা নির্বাচনের সুবিধা নেই নাই। কিন্তু বিএনপি সেখান থেকে প্রায় 5 বছর সেখানে ক্ষমতায় ছিল, প্লটও চাইছে। আপনারা সবগুলো স্থানীয় নির্বাচনে স্থানীয় সরকার বিএনপিও গেছে, শেষের দিকের বিএনপি বর্জন করার 1 বছর পরে আমরা বর্জন করছি। এখন বিএনপি যেই তারিখে বর্জন করছে সেই তারিখে আমাদের বর্জন করতে হবে, এটা তো যথেষ্ট কথা না। দ্বিতীয় কথা হলো যে আমাদেরকে পদলোহন বলা হয়, যে আমরা ওই যে স্যার বললেন যেটা আমরা হাসান আহমদকে এনেছি, সেখানে তো বুলু সাহেবও ছিলেন। এখন দেখেন, বেগম জিয়ার মুক্তির জন্য মির্জা ফখরুল সাহেব কিন্তু হাসিনার কাছে গেছেন, তাই না? তো ফলে ওই সময়ে রাজনীতিতে কে কিভাবে রাজনীতি করে টিকে থাকার প্রশ্নটা ছিল। তো
তো এক একজনের টিকে থাকার সক্ষমতা একরকম, টিকে থাকার কৌশল একরকম। আপনার সাথে আমার কৌশলের দ্বিমত হলেই যদি আমি আপনাকে বিপক্ষে ঠেলে দেই, তাহলে সেই হাসিনার সেই থিওরি হয়ে গেল যে সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। যতটা মামলা হামলা হয়েছে আপনাদের উপর এরকম কোনো কিছু ঘটতে দেখিনি। সত্যি কথা দেখেন, মানে ক্ষমতার প্রশ্নে বিএনপি যেই পরিমাণ আওয়ামী লীগের প্রতিপক্ষ, আমার সেই পরিমাণ না। ফলে দুটো তো একরকম হওয়ার কথা না। তাহলে এতটা গোপনে আপনাদের করতে হবে না, কেন? ঝড়ঝাপটা তো সমান তালে আসে নাই। হ্যাঁ, তো ফলে এগুলো যখন বলা হয়, আমার মনে হয় এগুলো বিভেদ তৈরি করার রাজনীতি। এই রাজনীতিটা মনে হয় বাদ দেওয়া উচিত। ৫ আগস্টের পরে বিভেদ তৈরির রাজনীতি আর চলে না। দ্বিতীয় এরপরের কথা যেটা, জামাতের সাথে আমাদের চরম কোনো পার্থক্য ছিল না। আপনারা জানেন যে ইসলামের বিভিন্ন স্কুল অফ থট আছে। জামাত একটা স্কুল অফ থটে বিলং করতো, আমরা একটা স্কুল অফ থটে বিলং করি, এখনও করি, সেটা মিশে যায় নাই। কিন্তু রাজনৈতিক কারণে আমরা একসাথে হয়েছি। এখন এটাকে সুবিধাবাদ বলবেন, কেন সুবিধাবাদ হবে? রাজনীতিতে আমি তো নামছি জয় করার জন্যই, তো আমি তো কৌশল নিতেই পারি, কৌশল নিয়ে তো সুবিধাবাদ না। এখন আপনি যে প্রশ্ন করছেন যে ৭২-এর সংবিধান টিকে রাখা, আমরা ৭২-এর সংবিধানে খুব বড় ধরনের আমরা সমালোচনা করি। ভাই আছেন ৭২-এর সংবিধান নিয়ে, এই আমাদের আসিফ নজরুল সাহেবের একটা বই আছে, উনি যে ৭২-এর গণপরিষদের বিতর্ক নামে একটা বই দেখেছে। সেখানে পুরো ৭২-এর সংবিধানটা করা হয়েছে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। সমাজতন্ত্র সারা বিশ্বেই ব্যর্থ, এখনও সেটা ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছে। ওই সংবিধান বাংলাদেশে বারংবার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করছে, হাসিনাকে প্রতিষ্ঠা করছে। ফলে ওই সংবিধানের আলোকে, ওই সংবিধানের দোহাই দিয়া আমরা আর কিছুকে রাখতে চাই না। আমরা ওই সংবিধানকে ধুয়ে মুছে নতুন করে করতে চাই। কারণ ২৪-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের একটা স্বয়ংসম্পূর্ণ সার্বভৌম ক্ষমতা আছে। সেই সার্বভৌম ক্ষমতা দিয়েই আমরা আসলে নতুন করে দেশটাকে গড়তে চাই। আর জি, আমি একটু রুবেল ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে ৭২ সংবিধান প্রসঙ্গে আপনি তখন বলতে চাইছিলেন, আমি বলছিলাম যে পরে নেব, সেটি একটু জানবো। পাশাপাশি যে গণভোটের ফলে সমস্যার সমাধান হচ্ছে কিনা। ধন্যবাদ। ২৪-এর গণ অভ্যুত্থানের অন্যতম স্লোগান হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ। আর আপনি যদি বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা সারা পৃথিবীর ইতিহাসে খুঁজে পেতে চান, বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা, শ্রেণী বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থার নাম হচ্ছে সমাজতন্ত্র। আর সেই সমাজতন্ত্রকে যদি এই গণ অভ্যুত্থানের পরবর্তীকালে আজকের যে বিভিন্ন কমিশনের মাধ্যমে হোক আর গণভোটের মাধ্যমে হোক, সেটাকে যদি হচ্ছে সংবিধান থেকে মুছে ফেলে দিতে চান, কেটে ফেলে দিতে চান, তাহলে আমার মনে হয় বাংলাদেশের মানুষ সবাই আমরা একমত সহমত হব না। অত্যন্ত যারা মুক্তিযুদ্ধকে ধারণ করেছে, মুক্তিযুদ্ধকে যে আপহোল্ড করেছে, হ্যাঁ, মুক্তিযুদ্ধ একটা আওয়ামী বয়ান আছে। সে আওয়ামী বয়ানে হতে পারে শুধুমাত্র একটি মানচিত্র, কিংবা শেখ মুজিবকে প্রধানমন্ত্রী করা বা রাষ্ট্রপতি করা, এই জন্য মুক্তিযুদ্ধ সেই বয়ান অনুযায়ী। আরেকটি বয়ান হচ্ছে, এবং যেটা আসল বয়ান, মানুষের বয়ান, সেটা হচ্ছে পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে, এবং এদেশে যে নতুন করে কোনো একটা শোষণ ব্যবস্থা না কায়েম হয়, সেই প্রত্যাশা থেকে, সেই স্পিরিট থেকেই মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং সেই স্পিরিট থেকে বাংলাদেশের জন্ম হয়েছিল। ফলে বাংলাদেশের জন্মের যে দর্শন আছে, সেই দর্শনকে অনেকে অস্বীকার করে। বাংলাদেশের জন্মের বিরোধিতা তারা করেছে। আজকে তারা অনেকেই আপনার হচ্ছে গিয়ে খেলার সাথী, ক্ষমতায় যাওয়ার তারা সারথি। তো ক্ষমতা যারা সারথি, যাদের মুক্তিযুদ্ধের বিরোধী বা বাংলাদেশের জন্মের বিরোধী, যারা বাংলাদেশ বিরোধী যে শক্তি, সে বাংলাদেশ বিরোধী শক্তি আমার ৭২-এর সংবিধানের বিষয়ে তাদের প্রশ্ন উত্থাপনই করতে পারে। আর একটা কথা বলতে চাচ্ছি, এই ৭২-এর সংবিধান পেলেন কই? আজকে যে সংবিধান শেখ হাসিনা এনজয় করেছে, যে সংবিধানকে দিয়ে স্বৈরতন্ত্র কায়েম হয়েছে, সেই সংবিধান তো ৭২-এর সংবিধান নয়। এটাকে ১৬ বার কাটাছেঁড়া করা হয়েছে। এবং আজকে আমরা ঐক্যমত্য কমিশন বলেন, বা আমরা যে প্রস্তাবনাগুলো নিয়ে আসতেছি, সংস্কার করার কথা বলছি, রাষ্ট্রকে মেরামত করার কথা বলছি, এই সমস্ত কিছু কিন্তু আলটিমেটলি আইনে রূপান্তরিত হবে ১৭তম সংশোধনীর মধ্য দিয়ে। অর্থাৎ সারা দেশ জাতি অপেক্ষা করছে ১৭তম সংশোধনী হবে। অর্থাৎ একটি নির্বাচিত সরকারের অধীনে, সেটা যেভাবেই হোক নির্বাচিত সরকার, সেটা হতে পারে হচ্ছে আপনার পিয়ার পদ্ধতিতে হোক, ওটা হতে পারে আসন ভিত্তিক বর্তমান পদ্ধতিতে হোক, নির্বাচিত সরকারের মানে নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে ১৭তম সংশোধনীর মধ্য দিয়ে আজকের এই এত সব প্রস্তাবনা রয়েছে, সেগুলো কিন্তু হচ্ছে আমার সংবিধানের অঙ্গীভূত হবে। এইটি হচ্ছে খুব স্পষ্ট এবং কথাবার্তা। আরেকটি ব্যাপার বলছি যে আপনি যে গণভোটের মাধ্যমে সমস্যার সমাধান হবে কিনা, আচ্ছা, বাংলাদেশে দেখেন একটা মৌলিক সংস্কার হয়েছিল কিন্তু ৯০-এর গণ অভ্যুত্থানের পর। এটা আমরা অনেক সময় ভুলে যাই। ৯২ সালে, হ্যাঁ, সেলিম ভাই হয়তো সংসদেও থাকতে পারে তখন, আমার যদিও স্মৃতি মিলাতে পারছি না আর কি এখন। তো সেই সময় কিন্তু বাংলাদেশের পার্লামেন্ট, ঠিক আছে, একটা বড় ধরনের পরিবর্তন করেছে। রাষ্ট্রশাসিত ব্যবস্থা থেকে বদলে দিয়ে সংস্কার করে সংসদীয় পদ্ধতিতে চলে গেছিল। সেটার জন্য তো একটা গণভোট হয়েছিল। কখন হয়েছিল?
নির্বাচনের পরে হয়েছিল। রাষ্ট্র শাসিত সিস্টেমের মধ্যে থেকে সংসদ নির্বাচন হয়েছে, সেই সংসদে হচ্ছে গিয়ে বিল এসেছে পার্লামেন্টারি সিস্টেমের। সেই এত বড় যে পরিবর্তন, এটা বিরাট বড় পরিবর্তন, পার্লামেন্টারি প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পার্লামেন্টারি সিস্টেম। তো সেটা যদি করা যেতে পারে তাহলে নির্বাচনের উত্তরকালেই তো এটা করা যেতে পারে। আর আগে যদি করেন, এখন ব্যাপারটা খুব সহজ হতে পারে যে হ্যাঁ ঠিক আছে, একটা মনে হয় সমস্যার সমাধান হয়ে গেল, সবাই মেনে নিল যে একটা কিছু হচ্ছে, আইনগত কাঠামোর ব্যাপারটা হচ্ছে। আইনগত কাঠামোর ব্যাপারটা করার ক্ষেত্রে নিয়ে আমি কিন্তু আরেকটা বেআইনি জায়গায় চলে আসবো। এই গণভোটকে লিগ্যালিটি দেওয়ার জন্য আমাকে নির্বাচন আরেকটি নির্বাচন করতে হবে। 18তম সংসদে আবার বদলে যাবে না? 18তম সংসদে বদলে যাবে তো এটা। আপনি করার পরও, গণভোট করার পরও সেটা বদলে যাবে। আহমেদ বলেছেন কোনো আইন অনুযায়ী বৈধ বা সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার কারণে, যেটি কিছুটা ইঙ্গিত দিচ্ছিলেন রুবেল ভাই। এই সরকার কি আসলে সংবিধান ফলো করে এসছে, বা যদি 106-এর যে ধারা বলে এখন চলছে, সেখানে কি এই ধরনের কোনো ফাঁকফোকরও নেই যে নতুন কিছু করার? বা না, সেখানে কোনো ফাঁকফোকর নেই, কারণ 106-তে আপনার এটা বিশেষ মানে রাষ্ট্রপতিকে একটা অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ অনুষ্ঠান পরিচালনা করা বা একটা শপথ গ্রহণ করার দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারটা কতদিনের জন্য সেটা নির্ধারণ করা হয়নি। এবং বর্তমান সরকার কিন্তু বর্তমান সংবিধানের অধীনেই পরিচালিত হচ্ছে। আমরা কিন্তু যদি সংবিধানকে মানে আপহোল্ড না করি তাহলে তো এই সরকারের অস্তিত্ব থাকে না। দেখুন 90 সালে গণ অভ্যুত্থান হয়েছে, এরশাদ ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু তিনি একটা সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে আপনার উপরাষ্ট্রপতি নিয়োগ করেছেন, উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেছেন, উপরাষ্ট্রপতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন, তারপর তিনি নির্বাচনটা দিয়েছেন। এইবার তো এই ঘটনাটা ঘটে নেই। আবার আমরা যখন 69-এর গণ আন্দোলনে আমরা জয়লাভ করেছি, আইয়ুব খান কিন্তু পদত্যাগ করে ইয়ে খানকে ক্ষমতা দিয়েছে, তখন কিন্তু মার্শাল ল ছিল, এখন তখন লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে একটা আপনার নির্বাচনটা হয়েছে। তো এখন আমরা ঐক্যমত্য কমিশনে আলোচনা করার পরে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের একটা আইনি বৈধতার দরকার আছে। এবং আমাদের আমরা যখন ঐক্যমত্য পোষণ করার পরে তারা কিন্তু বিশেষজ্ঞের সাথে বারবার বসার পরে কিন্তু মানে কোনো সুনির্দিষ্ট সমাধান মানে আসছে না। তবে আজকে যেটা হলো যে একটা গণভোট যদি হয় তাহলে গণভোট মানে হতে পারবে না এই ধরনের কোনো ইয়ে নাই। এখন গণভোটটা করার পরে সংসদে এটা আপনার এই মানে 17তম সংশোধনী মানে এটা থেকে আপনার আইনি কাঠামো দেওয়ার পরে তারপরে আবার একটা গণভোট হবে। অর্থাৎ গণভোট হবে দুইটা। একটা হলো যে বর্তমানে আপনার ঐক্যমত্য কমিশনে যেই সব বিষয় নিয়ে আমরা ঐক্যমত্য করেছি এবং যেগুলো বাস্তবায়ন করার জন্য আমরা অঙ্গীকার করছি, সেটা জনগণ আমাদেরকে একটা ক্ষমতা দেবে। এটা জনগণের তাদের ইচ্ছা প্রকাশ করবে, জনগণ আমাদের উপর তাদের আপনার একটা ক্ষমতা প্রদান করবে যে মানে যারা নির্বাচিত হবে তারা এই জিনিসটাকে বাস্তবায়ন করবে। তাইলে তখন এটা বাস্তবায়ন করার একটা বাধ্যবাধকতা হবে। তখন এটা তখন বাধ্যবাধকতার কারণে এই গণভোট যদি বৈধ হয়, এই গণভোটের মাধ্যমে নতুন সংবিধানের আমূল পরিবর্তনের যে দাবি ওনারা করছেন, তাহলে সেটা অবৈধ কেন হবে? না, গণঅভ্যুত্থান আপনার সংসদে তো সংবিধানে তো হাত দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে নির্বাচিত সংসদ ছাড়া কারোই নাই। রাষ্ট্র মানে গণভোট এবং সংসদ তো একসাথে নির্বাচন হচ্ছে। নির্বাচন হওয়ার পরে সংসদ বসে আপনার এই অঙ্গীকারনামা বাস্তবায়ন করবে। অঙ্গীকারনামা বাস্তবায়ন করার পরে পরবর্তীকালে আবার সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আরেকটি গণভোট হতে হবে। সেটা আপনার সংবিধানের 17তম সংশোধনী গণভোট হওয়ার পরে আবার বাধ্যতামূলকভাবে জনগণ একবার পাওয়াই গেল, আবার কেন লাগবে? না, একটা পাওয়া গেল যে জনগণ আমাদের অ্যাবসলিউট ক্ষমতা প্রদান করবে যে আপনার এই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে আমরা যে সংস্কার করেছি এবং গণঅভ্যুত্থানের বৈধতা প্রদান করে আমরা একটা আপনার বৈধতা প্রদান করলাম, আমরা আপনাদেরকে যে ক্ষমতাটা দিলাম, সেই ক্ষমতাতে মানে ক্ষমতাবান হয়ে তারা তখন এটা সংশোধনী করবে। সংশোধনী করার পরে তখন তারা আবার আরেকটি গণভোট জনগণের ট্যাক্সের টাকা করতে হচ্ছে আলোচনা। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকে 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।